হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। তোমরা জানো আমরা তোমাদের জন্য উইকে 2 দিন করে ইন্ডিয়ান পলিটির একটি কোর্স নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে জিওগ্রাফিরও একটি কোর্স তোমাদের জন্য চলছে এবং খুব শীঘ্রই বাকি কোর্সগুলো স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির 3 নম্বর চ্যাপ্টার। এর আগে 2টো চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি। আজকের নেক্সট চ্যাপ্টার হচ্ছে সেলিয়েন্ট ফিচার অফ কনস্টিটিউশনস। কি সেলিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন? কথা হচ্ছে সেলিয়েন্ট নিয়ে। সেলিয়েন্ট মানে মেন, প্রধান ফিচার্সগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তো আজকে তাহলে আমরা আলোচনা করব 17খানা টপিক্সে। 17খানা জিনিস নিয়ে আমরা টপিকে আলোচনা করব। অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের 17টা মেন ফিচার্স আছে, সেগুলো হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশনস, drawn from various courses, blend of rigidity and flexibility, federal system with unitary bias, parliamentary form of government, synthesis of parliamentary sovereignty and judicial supremacy, integrated and independent judiciary, fundamental rights, DPSP মানে Directive Principle of State Policy, fundamental duties, secular state, universal adult franchise, single citizenship, independent bodies, emergency provisions, 3 tier গভর্নমেন্ট, কোঅপারেটিভ সোসাইটি। এই 17টা বিষয় নিয়ে আমরা আলোচনা আসবো। সময় নষ্ট না করে আমি অবশ্যই প্রথম টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশনস। তো তোমরা জানো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় আর কি, কারণ এইখানে আছে 450-এরও বেশি আর্টিকেল, 12টি শিডিউল, 25টি পার্ট। এটা এখন আছে, কিন্তু যখন তৈরি হয়েছিল তখন ছিল 22খানা পার্ট, 8খানা শিডিউল এবং 395 আর্টিকেল। ওকে, সেই জন্য এটা অনেক বড় হয়ে গেছে। তাছাড়া আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ক্লোজড কপি বলা হয়। তো সেই ক্লোজড কপিটাও ছিল অনেক বড়। তো সেটা থেকে যখন আমরা একটা জিনিস বানাচ্ছি বা নতুন একটা কনস্টিটিউশন বানাতে যাচ্ছি, একটা বড় জিনিস থেকে আরেকটা যখন আরও ডিটেলসে আর একটা জিনিস যখন বানানো হয় তখন তো সেটা স্বাভাবিকভাবেই আরও বড় হয়ে যাবে। তো রিটেন কনস্টিটিউশনস হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা ইউএসএ এর অনুকরণে, কারণ ইউএসএতে প্রথম রিটেন কনস্টিটিউশন তৈরি হয়েছিল, যদিও সেটা খুবই ছোট কনস্টিটিউশন ছিল, আর আমাদের ভারতের কনস্টিটিউশন সবচেয়ে বড়। চলো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। এই টপিকটা আমরা এইভাবে আলোচনা আসবো, এটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট হবে, সেই জন্য আমি এটাকে ইন ডিটেলস আলোচনায় চলে যাচ্ছি। এভাবে আলোচনায় চলে আসছি আমি। ওকে, সো দেখো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে আমাদের কনস্টিটিউশনের ধারণাগুলি নেওয়া একটি বৃহৎ এবং ইন ডিটেলস কনস্টিটিউশন বানানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট চলে আসছি যে আমাদের ইউনাইটেড কিংডম, কারণ সেই সময় ইংরেজরা ভারতে ছিল, তো তাদের অবদানটা সবচেয়ে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো তাদের ওখান থেকে কী কী নেওয়া হয়েছে: পার্লামেন্টারি ফর্ম অফ সিস্টেম, ক্যাবিনেট সিস্টেম অফ মিনিস্টার, প্রেসিডেন্ট। দেখো, প্রেসিডেন্ট যে পোস্ট, এই পোস্টটা কিন্তু নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। পরবর্তীতে আমরা দেখব প্রেসিডেন্টের প্রসেসগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। পোস্ট অফ প্রাইম মিনিস্টার, পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের পোস্টটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। বাইক্যামেরাল পার্লামেন্ট, আমরা এটা জানো 1935 1919 বাইক্যামেরালিজম স্টার্ট হয়েছিল। প্রভিশন অফ স্পিকার ইন লোকসভা। ওকে, লেজিসলেশন বলতে লেজিসলেশন সিস্টেম যেটা
আইন তৈরির যে নিয়ম আর কি সেটা। সিটিজেনশিপ সিটিজেনশিপ বলতে সিঙ্গেল সিটিজেনশিপ, ভারতের সিটিজেনশিপ সিঙ্গেল, সেটা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। তারপর রিটস, তারপর রুল অফ ল, এইসব জিনিসগুলো ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। এবার ইউএসএ মানে আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে, দেখো রিটেন কনস্টিটিউশন, আমি প্রথমেই বললাম যে রিটেন কনস্টিটিউশনটা ইউএসএর ফিচার্স, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপর যে প্রিএমবেল আমাদের যে প্রস্তাবনাটা আছে সেটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। তারপর ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, কারণ জুডিশিয়ারির ব্যাপারটা যখন দেখতে যাব তখন আমরা দেখতে পাবো ইউএসএ জুডিশিয়ারির হচ্ছে খুবই স্ট্রং একটি বডি, তো সেইখান থেকে জুডিশিয়ারিটা নেওয়া হয়েছে। জুডিশিয়াল রিভিউ, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্টের পোস্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, বাট ইমপিচমেন্ট যে পদত্যাগ, পদচ্যুতি আর কি, পদচ্যুতির কেসটা কিন্তু প্রভিশনটা নেওয়া হয়েছে কোথা থেকে, নেওয়া হয়েছে আমেরিকা থেকে, এটা মনে রাখতে হবে। দেখো রিমুভাল অফ জাজেস, হ্যাঁ, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের যে জাজদেরকে যে রিমুভাল হয় সেটা, সেই পদ্ধতিটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ওকে, ভাইস প্রেসিডেন্ট, তাহলে এই জিনিসটা মনে রাখো যে ভাইস প্রেসিডেন্টের পোস্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, ভাইস প্রেসিডেন্টের পোস্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যেহেতু আমেরিকার জুডিশিয়ারি খুবই একটা শক্তিশালী বডি, তো সেই জন্য জুডিশিয়ারির ব্যাপারগুলো সেখান থেকেই অনেকটা নেওয়া হয়েছে। ওকে, জুডিশিয়াল রিভিউ বলো, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলো, সবই কিন্তু নেওয়া হয়েছে ইউএসএ থেকে। রিটেন কনস্টিটিউশন, প্রেমবেল, তারপর প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমপিচমেন্ট এবং রিমুভাল অফ জাজ, এই যে জিনিসগুলো সব ইউএসএ থেকে নেওয়া হয়েছে। বাকি এবার পরে চলে যাচ্ছি আমরা কানাডাতে। কানাডা, দেখো ফেডারেল সিস্টেম, কারণ আমরা যদি ইউএস ফেডারেলিজমের কথা ভাবি তাহলে সবচেয়ে বেশি ফেডারেল হচ্ছে আমাদের ইউএসএ। তবু আমরা ইউএসএ থেকে এই এটা কপি করিনি, কারণ ইউএসএর ক্ষেত্রে যদি আমরা ফেডারেলিজমটা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে ওইখানে ওদের স্টেট বেশি শক্তিশালী, স্টেট ইউনিয়নের থেকে, সেন্ট্রালের থেকে স্টেটগুলো বেশি শক্তিশালী, স্টেটের হাতে বেশি ক্ষমতা থাকে। তো সেই জিনিসটা আমাদের তো ইন্ডিয়াতে নেই, আমাদের ইন্ডিয়াতে কী আছে, স্ট্রং সেন্টার আছে, সেই জন্য এই ফেডারেলিজমটা নেওয়া হয়েছে কানাডা থেকে। ওকে, এবার যখন আমরা ফেডারেল সিস্টেমের কথা আলোচনা করব তখন অবশ্যই সেখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, যেহেতু ফেডারেল সিস্টেমটা কানাডা থেকে নিয়েছি, তাহলে যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন স্টেটস অ্যান্ড সেন্টার, এই জিনিসটা আমরা কোথা থেকে নিয়েছি, কানাডা থেকে। তো রেসিডুয়ারি পাওয়ার ভেস্টেড উইথ দ্য সেন্টার, এখানে সেন্টার লেখা নেই নাকি, হ্যাঁ, ভেস্টেড উইথ সেন্টার হবে। হ্যাঁ, আমাদের এইখানে যে রেসিডুয়ারি পাওয়ার আছে সেটা কার সঙ্গে যুক্ত আছে, সেটা সেন্টারের সাথে যুক্ত আছে। ওকে, নেক্সট দেখো কানাডার ক্ষেত্রে আরও কিছু পজিশন আছে, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। তাহলে দেখো গভর্নরটা ওখান থেকে নেওয়া হয়েছে কেন, আমি তোমাকে বললাম যে ফেডারেলিজম, যে সেন্ট্রালের প্রাধান্য বেশি যুক্ত যে ফেডারেলিজম, সেই জিনিসটা নেওয়া হয়েছে কানাডা থেকে। তাহলে সেক্ষেত্রে গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট আমরা পরবর্তীতে দেখতে পাবো, গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট, যা গভর্নরের যে পোস্ট, এটা আনাই হয়েছে একমাত্র স্টেটের উপর কেন্দ্রের ক্ষমতা বা কেন্দ্রের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য। ঠিক আছে, এটা একটা ইউনিটারি ফিচার্স, তো এই ফেডারেলিজমের ভিতরে ইউনিটারি ফিচার্স আনার জন্য এটা অবভিয়াসলি কানাডা থেকেই নেওয়া হয়েছে। অ্যাডভাইজারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, তাহলে দেখো সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন যে পোর্শনটা আছে সেই জায়গাটা নেওয়া হয়েছে কানাডা থেকে। অস্ট্রেলিয়া থেকে কী এসছে, অস্ট্রেলিয়া থেকে কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে দুটো জিনিস আমরা খুবভাবে, তিনটে জিনিসই খুবই ইম্পর্টেন্ট, খুবই পড়ে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি, যে কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট। আমাদের জানি তো, আমাদের যে কনকারেন্ট লিস্ট মানে সেই লিস্টগুলো যেগুলোতে কেন্দ্র এবং স্টেট দুজনেই আইন প্রণয়ন করতে পারে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো সেই কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্টটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। জয়েন্ট সেশন অফ টু হাউস, এখানে টু হাউস বলতে রাজ্যসভা লোকসভা বলা হয়েছে, রাজ্যসভা এবং লোকসভার জয়েন্ট সেশন যেটা, সে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এটা আর্টিকেল 108-এ আছে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ অফ প্রেমবেল। ওকে, প্রেমবেলের ভাষা বা প্রস্তাবনার যে ভাষা, সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এবার চলে যাচ্ছি আয়ারল্যান্ড থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা অনেক সময় এসে যায়, সেটা হচ্ছে ডিপিএসপি। ওকে, তারপরে দেখো মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্টের ইলেকশনটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। তাহলে আমি এখানে একবার তোমাদের বলে দিচ্ছি যে প্রেসিডেন্টের ধারণাটা নেওয়া হয়েছে, যে সে পোস্টটা নেওয়া হয়েছে কিন্তু ইউনাইটেড কিংডম থেকে, ওকে, বা গ্রেট ব্রিটেন থেকে। তারপরে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ব্যাপারটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আর এইখানে
প্রেসিডেন্টের যে ইলেকশন, প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হবে সেইটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ওকে, নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা বাই প্রেসিডেন্ট। ওকে, তো এই দুটো ইম্পর্টেন্ট এখান থেকে আমরা পড়বো ডিপিএসপি এবং মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। ওকে, এই দুটো আয়ারল্যান্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বাকি দেখো রিপাবলিক কনসেপ্ট। ওকে, রিপাবলিক কনসেপ্ট ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক কনসেপ্ট। রিপাবলিক মানে কি, যখন আমরা প্রিএমবেল পড়বো সেই ক্ষেত্রে আমরা রিপাবলিক কথার মানে ডিটেলস আলোচনা করবো। রিপাবলিক মানে হচ্ছে তোমার যে হায়ার অথরিটি হবে না, হাইয়েস্ট অথরিটি, হায়ার নয়, যে হাইয়েস্ট অথরিটি হবে তাকে নির্বাচিত করতে হবে, তাকে নমিনেটেড করলে হবে না। এইটাই হচ্ছে রিপাবলিক। ওকে, আমি পরবর্তীতে ডিটেলসে আসবো, পরের চ্যাপ্টারে আমরা প্রিএমবেল আলোচনা করব, হয়তো সেখানে আমরা আলোচনা করব। দেখো যে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ইন প্রিএমবেল। এই তিনটে জিনিস, যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে জিনিসের ধারণা আমরা নিয়েছি ফ্রান্স থেকে। এবার চলে যাচ্ছি রাশিয়া থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনটেই খুবই ইম্পর্টেন্ট এখানকার। ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা পরবর্তীতে অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে, আসবো আমরা। এই ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে পুরো একটা চ্যাপ্টার থাকবে। এবং তারপরে দেখো ফান্ডামেন্টাল ডিউটিস আর জাস্টিসের ধারণাটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। জাস্টিস, আমাদের প্রেমবেলে কয় ধরনের জাস্টিসের কথা উল্লেখ আছে? 3 ধরনের। কী কী? সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। তাহলে সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস, এই ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। আর 5 ইয়ার প্ল্যানিং, আমাদের তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, সেটা অবশ্যই নেওয়া হয়েছে এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। সো দেখো রাশিয়া থেকে 5 ইয়ার প্ল্যানিং নেওয়া হয়েছে বললাম। এবার আসছি আমরা সাউথ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে দেখো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ওকে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে রুলসটা মোটামুটি ধরে নিতে পারো আর্টিকেল 368, সেটা নেওয়া হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার। ওকে, তো এটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা। জার্মানি ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি। এটা ইম্পর্টেন্ট। দেখো যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ইমার্জেন্সির সময় সাসপেন্ড করা যায় বা বাতিল করা যায়, এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। তবে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস সাসপেনশন সম্পর্কে পরে আলোচনা আসবো, কারণ ইমার্জেন্সিগুলো যখন তোমাদেরকে 3 ধরনের ইমার্জেন্সি ডিটেলসে পড়াবো, সেই ক্ষেত্রে আমি আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস বাদ দেওয়া যায় আর কোন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কোনো সময়ই বাদ দেওয়া যায় না। এবার দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ফেডারেল স্কিম বলতে ফেডারেল যে ধারণা, যে আমাদের এইখানে যে ফেডারেলিজম থাকবে, সেই ধারণাটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1935 বা 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। এবার অফিস অফ গভর্নর, ইমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন, এইগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ঠিক আছে, নেক্সট আমাদের এরপরে আছে কি 3 নম্বর ফিচার্স, যেটা ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এখানে বলা হয়েছে যে কনস্টিটিউশনকে বলা হয়েছে, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারটাকে বলা হয়েছে, কারণ আমাদের কনস্টিটিউশনকে বলা হয় না রিজিড না ফ্লেক্সিবল, মানে দুটোর মিক্সচার, ব্লেন্ড। ওকে, তো কেন? কারণ এইখানে দেখো কিছু প্রভিশন আছে যেগুলোকে তোমরা সহজে চেঞ্জ করতে পারা যায়, আর কিছু প্রভিশন আছে যেগুলো চেঞ্জ করা খুব মুশকিল বা খুব কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। সেই জন্য দেখো 3 ধরনের মেজরিটি আছে। এই যে বিল পাসের ক্ষেত্রে 3 ধরনের মেজরিটি আছে, এক সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি আর স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশান বাই হাফ অফ দ্য টোটাল স্টেটস। তো এইগুলো আমরা পরবর্তী ডিটেলসে আসবো। মোটামুটিভাবে জেনে রাখো, সিম্পল মেজরিটি সেটা হচ্ছে সবচেয়ে সুবিধা যেটা, অর্থাৎ যারা ভোট দিচ্ছে প্রেজেন্ট আছে তাদের মাত্র 50% বেশি হলেই বিলটি পাস হয়ে যাবে। স্পেশাল মেজরিটি মানে যারা উপস্থিত থাকবে তাদের 2/3 মেম্বারের ভোট পেতে হবে এবং টোটাল যে মেম্বার তার 50%-এর বেশি পেতে হবে। আর এখানে দেখো স্পেশাল মেজরিটি তো পেতেই হবে, তার সঙ্গে টোটাল যে স্টেট আছে ভারতের, সেই স্টেটসের হাফ স্টেটসকে রেটিফাই করতে হবে জিনিসটাতে, বা সেই বিলে সিগনেচার করতে হবে, অর্থাৎ সম্মতি প্রকাশ করতে হবে, তবেই সেটা পাস হবে। তাহলে এটা খুব রিজিড আর এটা ইজি, সেই জন্য বলা হয়েছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি।
নেক্সট আসছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। তো এটা একটু আলোচনায় আসছি আমরা, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ওকে, দেখো হোয়াট ইজ ফেডারেল সিস্টেম, তাহলে ফেডারেল সিস্টেম কী সেটা আমাদেরকে জেনে নিতে হবে। দেখো, federal system of government is one of that divides the power of government between national or federal government and the states or local government। ওকে, তার মানে কি যে ফেডারেল সিস্টেম হচ্ছে সেটা যেখানে ক্ষমতাকে গভর্নমেন্টের ভিতরে ভাগ করে দেওয়া হয়, মানে ফেডারেল গভর্নমেন্টের জন্য এবং স্টেট গভর্নমেন্টের জন্য, যদি সেখানে আরও লোকাল গভর্নমেন্ট থাকে তাদের জন্য, প্রতিজনের জন্য বা প্রতিটি অথরিটির জন্য ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ফেডারেল সিস্টেম। মোর দ্য সেন্ট্রালাইজেশন অ্যাট বটম দ্য মোর ফেডারেল দ্য কান্ট্রি, মানে ডিসেন্ট্রালাইজেশন, সরি, তো বটমের দিকে মানে নিচের দিকে অর্থাৎ লোকাল অথরিটি বা স্টেট অথরিটির ক্ষেত্রে যত ক্ষমতা থাকবে সেই হলো কান্ট্রিটি হলো সবচেয়ে বেশি ফেডারেল। তো সেই দিক থেকে আমেরিকাকে বলা যেতে পারে সবচেয়ে বেশি ফেডারেল, কারণ ওদের ওখানে স্টেটসের হাতে ক্ষমতা সবচেয়ে বেশি আছে। দেখো, ইউএস ফেডারেশন আর ইন্ডিয়ান ফেডারেশনের ভিতরে একটা পার্থক্য আছে। বলেছি ইন্ডিয়াও ফেডারেশন আছে, ইউএসও ফেডারেশন আছে, তাদের মধ্যে পার্থক্য আছে। তো কি বেসিক পার্থক্য? তো এটা ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, আমাদের এখানে কেন্দ্রের ক্ষমতা বেশি আছে, আর ইউএসের ক্ষেত্রে স্টেটের ক্ষমতা বেশি আছে। আর কি আছে দেখো, ওদের যে এনসিআরটির মতে ওদের বলা হচ্ছে, ওদের ফেডারেশনকে বলা হচ্ছে কামিং টুয়ার্ডস ইউনিয়ন, মানে স্টেটগুলো এক জায়গায় এসে ইউনিয়নের টুগেদার ইউনিয়ন, মানে স্টেটগুলো আলাদা আলাদা অস্তিত্ব আছে, তারা একসঙ্গে পরবর্তীতে এসে তারা একটা ইউনিয়ন তৈরি করেছে। আর ইন্ডিয়ান ফেডারেশন হচ্ছে হোল্ডিং টুগেদার ইউনিয়ন, মানে ইউনিয়ন সমস্ত রাজ্যগুলোকে একসঙ্গে ধরে রেখেছে। তাহলে এইখান থেকে আমরা কনসেপ্টটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো আবার বলা হচ্ছে যে ইউনিয়ন লিস্টে ভারতের 100টা সাবজেক্ট আছে আর স্টেট লিস্টে 61টা সাবজেক্ট আছে। ইউনিয়ন লিস্টে আছে 100টা সাবজেক্ট এবং স্টেট লিস্টে আছে 61টা সাবজেক্ট, যাতে করে তাহলে ইউনিয়ন লিস্টে বেশি আছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইউনিয়ন সেন্টারের ক্ষমতা বেশি আছে। ওকে, তারপরে হচ্ছে এই জিনিসটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে প্রশ্ন আসে। একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সাপোজ বাইক্যামেরালিজম, ইউনিটারি ফিচার্স অর ফেডারেল ফিচার্স, সেক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো জেনে নিতে হবে। দেখো, বাইক্যামেরালিজম কথার অর্থ হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট লেজিসলেচার বা আইনসভা, ঠিক আছে। তো বাইক্যামেরালিজম দুই কক্ষ বিশিষ্ট হওয়ার ফলে কি সেখানে কেন্দ্রীয় প্রবণতা কমে, সেই জন্য এটা ফেডারেল ফিচার্স। ওকে, তারপর রিটেন কনস্টিটিউশন থাকার ফলে কোনটা স্টেটের কোনটা সেন্টারের এই যে বিভাজন, এই যে সেপারেশন অফ পাওয়ার, এটা সম্পন্ন করা সম্ভব হয়েছে একটা কনস্টিটিউশনাল ওয়েতে, তাহলে সেটা হলো একটা ফেডারেল ফিচার্স। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, দেখো জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না হতো তাহলে সুপ্রিম কোর্ট, যেটা সেন্টারকে সাপোর্ট করতো অনেক সময়, তাহলে কি হতো যে যে ফেডারেল সিস্টেমটা নষ্ট হতো। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যখন বলা হবে সেটা হবে ইন্টিগ্রেটেড ফিচার্স। তারপর রিজিড কনস্টিটিউশন, অবশ্যই রিজিড কনস্টিটিউশন না হলে পার্লামেন্ট যখন খুশি নিয়ম বানিয়ে দিতে পারতো, যাতে করে কেন্দ্রের ক্ষমতা হয়তো অনেকটা বেশি হয়ে যেতে পারতো, তাহলে এটা রিজিড কনস্টিটিউশনও অবশ্যই ফেডারেল ফিচার্স। তো দেখো সেভেন্থ শিডিউল কি? সেভেন্থ শিডিউলের মানে হলো আমাদের যে শিডিউল, এই 7 নম্বর শিডিউল, সপ্তম শিডিউল, যেখানে 3 ধরনের লিস্টের কথা বলা হয়েছে, ইউনিয়ন, স্টেটস এবং কনকারেন্ট। তো সেটা আসবে ফেডারেল ফিচার্স। তো ইউনিটারি ফিচার্সের ভিতর কোনগুলো দেখো, সিঙ্গেল সিটিজেনশিপ, একটাই সিটিজেনশিপ থাকবে। ইউএসএতে তোমরা দেখবে যে ওদের ফেডারেশনের জন্য দুটো সিটিজেনশিপ দেওয়া হয়, একটা নিজের স্টেটের সিটিজেনশিপ আর একটা দেওয়া হয় ইউনিয়নের সিটিজেনশিপ। ওকে, তো সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে ইউনিটারি ফিচার, সিঙ্গেল কনস্টিটিউশন ইউনিটারি ফিচার্স, এমার্জেন্সি পাওয়ার ইউনিটারি ফিচার্স, কারণ ইমার্জেন্সি একমাত্র প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই ইউনিটারি পাওয়ার হবে। ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, যদি রিজিড কনস্টিটিউশন যদি ফেডারেল পাওয়ার হয় তাহলে ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন ইউনিটারি পাওয়ার হবে। রোল অফ গভর্নর, এটা আমি আগেই বললাম। তারপরে দেখো অল ইন্ডিয়া সার্ভিসেস, সেটা ইউনিটারি ফিচার্স। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি ইউনিটারি ফিচার্স, দেখো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি হচ্ছে ইউনিটারি ফিচার্স, বাট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হচ্ছে ফেডারেল ফিচার্স। আমরা আসবো এগুলো পরে, একটা টপিকস আছে। দেখো এই জিনিসগুলো অনেক সময় এসে যায়, এই 3-4টে জিনিস অনেক সময় এসে যায়, যে ভারতের যে ফেডারেলিজম, এটাকে ফেডারেল ইনফর্ম ইউনিটারি ইন স্পিরিট বলা হয়। ওকে, ফেডারেল ইনফর্ম ইউনিটারিয়ান ইন স্পিরিট। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে ভারতের কনস্টিটিউশনে কিন্তু ফেডারেল কথাটির কোনো সময় উল্লেখ নেই, বা ফেডারেশন কথাটির কোনো উল্লেখ নেই, ঠিক আছে।
এখানে ইউনিয়ন অফ স্টেটস কথার উল্লেখ আছে। ওকে, দেখো তারপর কোয়াসি ফেডারেল, ভারতের যে ফেডারেলিজম একে কোয়াসি ফেডারেল বলেছেন কি কেসি হোয়ার। ওকে, বার্গেনিং ফেডারেলিজম বলেছেন মরিস জোন্স, আর কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছেন জি অস্টিন। তাহলে আমরা এই টপিকটাও কমপ্লিট করলাম। এবার দেখে নিচ্ছি আমরা যে পরবর্তী টপিক কী আছে। পরবর্তী টপিক আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাব। দেখো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ওকে 5 নম্বর পয়েন্ট যেটা সেখানে আসছে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো পার্লামেন্টারি ফর্ম বলতে কী দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অপটেড দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট রেদার দ্যান আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। তাহলে আমরা এখানে দেখো ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এটাকে নেওয়া হয়েছে রেদার দ্যান আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। তাহলে আমেরিকাতে আছে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি আর ব্রিটিশে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো আমাদের ইন্ডিয়া অপ্ট করেছে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম। তো জিনিসটার মধ্যে বেসিক পার্থক্য কী, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিতর বেসিক পার্থক্যটা ইমেজে দেখে নাও। দেখো সিটিজেন তো আছে, আমরা যে জনগণ আছে। প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিতে জনগণ দুটি সেপারেটভাবে এক্সিকিউটিভকে আলাদাভাবে ইলেক্ট করবে, আবার লেজিসলেচারকে আলাদাভাবে কী করবে, ইলেক্ট করবে। সেই জন্য সেপারেশন অফ পাওয়ার ডিপেন্ড করে এখানে কি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভের ভিতর কি সেপারেশন অফ পাওয়ার থাকে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিতে। কিন্তু আমাদের পার্লামেন্টারি ফর্ম আমাদের দেশে কীরকম হয় দেখো, সিটিজেন এমপি এমএলএ নির্দিষ্ট করে, তাই না, সেটা কি লেজিসলেচার। তারপরে তাদের মধ্যে থেকে আবার এক্সিকিউটিভকে নমিনেট করা হয়। ওকে, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের যে পাওয়ারটা এইখানে লেজিসলেচারের একটা পার্ট হচ্ছে এক্সিকিউটিভ, বাট প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসির ক্ষেত্রে কিন্তু তা নয়। সিটিজেনরা দুজনকে আলাদাভাবে, দুজন বলতে দুটি অর্গানকে, এক্সিকিউটিভ অর্গান আর লেজিসলেটিভ অর্গানকে আলাদাভাবে ইলেক্ট করে থাকে। ওকে, সো নেক্সট দেখো যে পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ ওয়েস্টমিনিস্টার মডেল। আমি এটা আলাদাভাবে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় প্রশ্ন আসে যে ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয় কাকে, অথবা প্রাইম মিনিস্ট্রিয়াল গভর্নমেন্ট বলা হয় কোন সিস্টেমটাকে, তখন কিন্তু অ্যান্সার হবে পার্লামেন্টারি সিস্টেম। ওকে, ইন্ডিয়া ইজ এ রিপাবলিক হোয়াইল ব্রিটিশ গভর্নমেন্ট ইজ মোনার্কি। দেখো ইন্ডিয়া, আমরা কি বললাম যে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমকে নেওয়া হয়েছে তাই বললাম, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নেওয়া হয়নি। কারণ ব্রিটিশের ক্ষেত্রে দেখেছি আমরা ব্রিটিশ ক্রাউন আছে, তাই না, ব্রিটিশ ক্রাউন আছে, কিন্তু ভারতে কি সেরকম কোনো ক্রাউন আছে? ভারতের যে হেড মানে প্রেসিডেন্ট যেটা বলতে পারো নমিনাল হেড, তো সেই ক্ষেত্রে তাকেও তো কী করা হয়, ইলেক্ট করা হয়, তাই না। তো সেই জন্য ইন্ডিয়া হচ্ছে রিপাবলিক, কিন্তু ওরা হচ্ছে মোনার্কি, অর্থাৎ তাদের ওখানে একটা হেরিডিটারি ক্রাউন আছে, হ্যাঁ, আর ভারতে কিন্তু সেটা নির্বাচিত হয়। সেই জন্য ভারত হচ্ছে রিপাবলিক আর ব্রিটিশ হচ্ছে মোনার্কি। ওকে, এবারে 7 নম্বর ফিচার্সে চলে যাচ্ছি। 7 নম্বর ফিচার্স দেখো ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তো সুপ্রিম কোর্ট ইজ এ ফেডারেল কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট দেখো প্রথমে আমি প্রথমে এটা বোঝানোর আগে আমি জাস্ট ছবিটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কী আছে, দেখো সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। কারণ কি সিঙ্গেল অ্যান্ড ইন্টিগ্রেটেড মানে কি একটাই ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। তো ইন্টিগ্রেটেড কেন, দেখো এইখানে দেখো এটা একটা ত্রিভুজের মতো ট্রায়াঙ্গুলার শেপ আছে, কি তার সবচেয়ে উপরে আছে সুপ্রিম কোর্ট, তার নিচে আছে হাইকোর্ট, তার নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট বলতে ডিস্ট্রিক্ট কোর্ট বা আরও যে লোয়ার কোর্টসগুলো আছে সেই কোর্টসগুলো আছে সাবঅর্ডিনেট কোর্টের ভিতর। তো এইগুলো তো তোমরা জানো প্রচুর আছে, একটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রচুর আছে। সেক্ষেত্রে হাইকোর্ট তার থেকে কম আছে, আর সুপ্রিম কোর্ট দেশে একটা আছে। তাহলে কি যে এটা কি ইন্টিগ্রেটেড এবং সিঙ্গেল জুডিশিয়ারি হয়ে গেল। এবার আমরা ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা একটু আলোচনা করব। তার আগে সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু হালকাভাবে বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্ট ইজ এ ফেডারেল কোর্ট, দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল অ্যান্ড দ্য গ্যারেন্টিয়ার অফ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আমাদের গ্যারেন্টিয়ার অফ ফান্ডামেন্টাল রাইটসকে অপশান দিয়ে দিতে পারে 3-4টে, তার মধ্যে সুপ্রিম কোর্ট থাকবে এবং সুপ্রিম কোর্ট হবে অ্যান্সার। ওকে, তাহলে guarantor of fundamental rights or the guardian of constitution, the কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয় আমাদের সুপ্রিম কোর্টকে। ওকে, এগুলো জাস্ট এসে যায় অনেক সময় এক্সামে। এবার দেখো
An independent judiciary means a justice system that is not influenced by either legislative or executive branch. অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মানে কি সবসময় সে তার নিজস্বতা আছে, সে কোনোভাবেই লেজিসলেটিভ বা বা আইনসভা বা এক্সিকিউটিভ ব্রাঞ্চের দ্বারা কিন্তু প্রভাবিত হবে না। ইট ইজ ফ্রি টু মেক ডিসিশনস আপন ল, নট আপন মেন প্রেশার ফ্রম আদার গ্রুপ, বা কোনো গ্রুপের দ্বারা প্রেশারের ফলে বা মানুষের উপর ডিপেন্ড করে তারা কোনো ল বানাবে না। তারা নিজস্বতা বা আইনের উপর নির্ভর করে তারা এগিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্ট। তো এদের ইন্ডিপেন্ডেন্সি বজায় রাখার জন্য আমাদের বিভিন্ন প্রভিশনস আনা হয়েছে, যাতে তাদের এই ইন্ডিপেন্ডেন্সিটা বজায় থাকে। কারণ তারা যদি কোনোভাবে লেজিসলেটিভ অর্গানের সঙ্গে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে পারবে না। সেই জন্য কী করা হয়েছে, দ্য সিকিউরিটি অফ টেনিওর অফ দ্য জাজেস এক্সপেন্সেস চার্জ ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কি যে এক্সপেন্সগুলো বা ইয়েগুলো বেতনগুলো কী থেকে দেওয়া হয়, ওদের বেতন সবসময় কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। এবং পরে আমরা দেখব যে ইন্ডিপেন্ডেন্ট যত বডি আছে তাদের সমস্ত মেম্বারদেরই কনসলিডেটেড ফান্ড থেকে বেতন দেওয়া হয়। প্রহিবিশন অফ প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্টের পরে কোনো প্র্যাকটিস করতে পারবে না। সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড সো অন। এইসব জিনিসগুলো অবশ্যই আনা হয়েছে যাতে আমাদের এই জুডিশিয়ারির ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্সিটা বজায় থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এই টপিক্সটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার নেক্সট টপিকে আবার চলে যাব। নেক্সট দেখো এখানে কী ছিল, আমরা আলোচনা করলাম ইন্ডিপেন্ডেন্ট, এতদূর পর্যন্ত আলোচনা করে দিলাম। একটা মাঝ থেকে একটা পয়েন্ট আমি বাদ দিয়ে দিয়েছি, সেটা সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। দেখো পার্লামেন্টকে সোভারেন্টি দেওয়া হয়েছে, মানে কি সার্বভৌমতা দেওয়া হয়েছে। তার মানে কি তাদেরকে একটা বিশেষ ক্ষমতা বা তাদেরকে একটা অনেক বড় ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তারা যে কোনো রকম আইন আনতে পারে, এমনকি তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু শুধুমাত্র তাদেরকে এই পাওয়ারটি সব কিছু দিয়ে দেওয়া হয়নি, বলা হয়েছে সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, জুডিশিয়াল ক্ষেত্রেও সুপ্রিমেসি দেওয়া হয়েছে। কারণ কি দেখো এইখানে আলোচনা করতে গেলে আমাদেরকে আলোচনায় আসতে হবে কি জুডিশিয়াল রিভিউয়ের। কারণ পার্লামেন্ট যে আইনগুলো বানায় সেই আইনগুলোকে কিন্তু রিভিউ করা যেতে পারে বা তার বিচার করা যেতে পারে কোথায়, সুপ্রিম কোর্টে। সেইখানে বিচারের মাধ্যমে যদি দেখা হয় যে নতুন যে আইনটি আসলো সেটা আনকনস্টিটিউশনাল বা কনস্টিটিউশনের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ডাইরেক্ট ঘোষণা করে দিতে পারে, নাল এবং ভয়েড, মানে সেইটাকে পুরোপুরি বাতিল করে দিতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। ওকে, নাও দেখো এই যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা এখানে আলোচনাতে একদমই যাব না, কারণ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমার হয়তো একটা তো পুরো চ্যাপ্টার আসবেই, কিন্তু সেই ক্ষেত্রে আমি হয়তো একদিনে কভার করতে পারবো না, আমার 2 থেকে 3টে ক্লাস লেগে যাবে ফান্ডামেন্টাল রাইটসের জন্য। তো এইখানে আমি সেই জন্য এই বিষয়ে আলোচনা করছি না। ডিপিএসপিতেও আসবো না, পরে আসবো। ফান্ডামেন্টাল ডিউটিসও আসছি না, আমরা আসবো এখান থেকে বাকিগুলো। সেকুলার স্টেটস, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। আমরা অনেকেই জানি না যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কী। যারা আমরা আগে থেকে পড়াশোনা করছি তারা জানি ব্যাপারগুলো, কিন্তু আমরা এই ব্যাপারগুলো অনেকেই জানি না। তো সে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি তাদের জন্য। দেখো আমরা স্টার্ট করছি এখান থেকে 11 থেকে। সেকুলার স্টেট, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ কথাটা আমরা জানি, কারণ আমরা এটা জানি যে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু ভারতের ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম আর ওয়েস্টার্ন দেশগুলির সেকুলারিজমের ক্ষেত্রে একটা বিশেষ পার্থক্য আছে। ওয়েস্টার্ন দেশগুলির সেকুলারিজমটা কী ধরুন, যে ওখানে স্টেট কোনো ধর্মকেই মানবে না। মানে কি ওখানে বলতে চাইছে যে মিউচুয়াল এক্সক্লুশন ঘটবে, মানে ওইখানে কোনো রকমভাবে ধর্মের ব্যাপারে কোনো কিছু আসবে না। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু তা নয়, ভারতের ক্ষেত্রে সকল ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হবে। দেখো ইন্ডিয়ান মডেল অফ সেকুলারিজম হচ্ছে গিভিং ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ন ফর প্রোটেক্টিং অল রিলিজিয়াস ইকুয়ালি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ভারতীয় সেকুলারিজমটা হচ্ছে সকল ধর্মকে সমানভাবে রক্ষা করা, সমান অধিকার দেওয়া। ওকে, এবারে দেখো যে ইউনিভার্সাল, নেক্সট আসছি আমরা
ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো এটা বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে এটা হচ্ছে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, কি যে ভোটদানের অধিকার, হ্যাঁ? যারাই প্রাপ্তবয়স্ক, ভারতবর্ষে যারাই প্রাপ্তবয়স্ক তারাই কিন্তু ভোট দিতে পারে, সে হোক মহিলা হোক, সে পুরুষ হোক, বা সে যাই হোক, বা যে ধর্মেরই হোক, বা যে শ্রেণীর হোক, জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে ভোট দিতে পারবে। হ্যাঁ, তো আগে এই যে প্রাপ্তবয়স্কের যে লিমিট এটা 21 করা ছিল, আর এখন হয়েছে 18। এটা আমরা সবাই জানি, 18 হলেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এইটা কিন্তু 1989-এর আগে ছিল না। 1989-এর আগে 21 বছরকে অ্যাডাল্ট ধরা হতো, কি ঠিক আছে? 1989-এ 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসলো এবং এই 21 বছরকে 18 বছর করে দেওয়া হলো। ওকে, এইটা কিন্তু আসে যে কোন অ্যামেন্ডমেন্টে ভোটিং এজের রিডিউসড করে 21 থেকে 18 করা হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। তো ইন্ডিপেন্ডেন্ট বডিজগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা আসবো। এখন শুধু জেনে নিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো কী কী। যখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউপিএসসি, এসপিএসসি, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এসপিএসসি হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তো এইগুলো সবই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি। আর এমার্জেন্সি প্রভিশন আমরা অবশ্যই পরে আলোচনা আসবো। তবে আমরা জেনারেল ভিউ দিয়ে দিচ্ছি। ইমার্জেন্সি প্রভিশন মানে হচ্ছে একটা স্টেটের ক্ষমতা কে করে, আমাদের পশ্চিমবঙ্গের শাসন কে করে, আমাদের পশ্চিমবঙ্গ শাসন করে মুখ্যমন্ত্রী। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে এই ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নিতে পারে। চাইলে বলতে খুব চাইলেই পারে না আর কি, এটা একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, সবগুলো আমরা পরে আলোচনায় আসবো। তো এই রকম ক্ষেত্রে 3 রকম ইমার্জেন্সি আনা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। আমি তোমাদেরকে যে ইমার্জেন্সিটা বললাম সেটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্সিয়াল রুলও বলা হয়। সেটা হচ্ছে আর্টিকেল 356-এ। ওকে, আর ন্যাশনাল ইমার্জেন্সি আছে আর্টিকেল 352, আর ফিনান্সিয়াল মানে আর্থিক ক্ষেত্রে যে ইমার্জেন্সিটার কথা আছে সেটা আছে 360-তে। তাহলে 3 রকমের ইমার্জেন্সি আছে, মানে তোমরা ভেবো না যে আমি এখানে শেষ করে দেবো। ইমার্জেন্সি নিয়ে পরে ক্লাস আসবে, তখন ইন ডিটেলস সব ইমার্জেন্সি নিয়ে আলোচনা হবে। ওকে, তো 16 নম্বর পয়েন্ট হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট, ত্রিস্তরীয় সরকার। তো সমস্ত দেশ বা বিশ্বের সমস্ত জায়গা যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইউনিয়ন আছে, স্টেট আছে, কিন্তু আমাদের ভারতে এই যে 3 টায়ার সিস্টেম এটা আমাদের ভারতের সৃষ্টি, ভারতের নিজস্ব সৃষ্টি। ওকে, 1992-তে 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আনা হয়েছিল। ওকে, তো দেখো সেটা কি, যে গ্রামে থাকবে পঞ্চায়েত এবং শহরের জন্য থাকবে মিউনিসিপ্যালিটি। ওকে, তো 73তম অ্যামেন্ডমেন্টে 3 টায়ার গভর্নমেন্টের ইন্ট্রোডিউশন করা হয়েছিল, অর্থাৎ পঞ্চায়েতি রাজ, যেটা আছে আমাদের পার্ট 11-এ। হ্যাঁ সরি, এটা পার্ট 9 হবে, পার্ট 9-এ আছে পঞ্চায়েতি রাজ, আছে পার্ট 9-এ। এখানে যেটা ভুল আছে এটা ভুল আছে। ওকে, এটা ভুল আছে, যে পঞ্চায়েতি রাজ হবে পার্ট 9-এ আছে, এবং মিউনিসিপ্যালিটি আছে 9A-তে। ওকে, 9-এ আছে পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি আছে 9A-তে। তার সঙ্গে শিডিউলগুলো ঠিক আছে, শিডিউল 11, শিডিউল 12। আর্টিকেলগুলো আমরা একবার দেখে নিচ্ছি। আর্টিকেল 223 থেকে 243 থেকে 243O, এবং মিউনিসিপ্যালিটি আছে ও মানে ও এর পরে পি, 243P থেকে 243ZG পর্যন্ত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি আমাদের আজকের লাস্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। তো এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট ইনক্লুশন আমাদের কনস্টিটিউশনে। সেটা হচ্ছে 2011-তে 97তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ব্যাপারটি আনা হয়েছিল, এবং সেক্ষেত্রে বলা হয়েছে কি যে এই যে কনস্টিটিউশনাল সোসাইটিগুলোকে কোঅপারেটিভ সোসাইটিগুলোকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো কোঅপারেটিভ সোসাইটি যেমন আছে আমুল, আরও অনেক আছে, পরে আমরা আলোচনায় আসবো সে নিয়ে। আজকে আমরা জাস্ট ওভারভিউ দিচ্ছি। তো দেখো, ইট মেড দ্য রাইট টু ফর্ম দ্য কোঅপারেটিভ সোসাইটি এ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে কোঅপারেটিভ সোসাইটি যে কেউ চাইলে সেটা বানাতে পারে, সেটা হচ্ছে একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সেটা হচ্ছে আর্টিকেল 19-এ আছে। এবং এই কনস্টিটিউশন সোসাইটি সম্পর্কে একটা নতুন পার্ট ইনক্লুশন করা হয়েছিল, সেটা হচ্ছে পার্ট 9B। পার্ট 9A-তে মিউনিসিপ্যালিটিজ আছে, পার্ট 9B-তে আছে কি
কোঅপারেটিভ সোসাইটি এবং ইয়েটা আমি শেষ করেছিলাম কোথায়, মিউনিসিপ্যালিটি শেষ করেছিলাম 243-এর ZG-তে। এখানে শুরু হবে 243-এর ZH থেকে ZT পর্যন্ত। ওকে, তাহলে আমরা আজকে সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মোট যে 17টা ফিচার্স আছে, মেন ফিচার্স আছে, মোট নয় মেন ইম্পর্টেন্ট ফিচার্স আছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। যেহেতু 17টা ফিচার্স নিয়ে আমরা আলোচনা করতে শুরু করলাম, সেই জন্য আলোচনাটা শেষ করলাম, সেই জন্য আজকের ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল। তো সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না, অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও আনার জন্য ইন্সপিরেশন জন্ম দেয়, যোগায় আর কি। তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটি লাইক দিয়ে দেবে একটা, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।